দূরের রাস্তায় তোমার চেক টেক করে দেওয়া যায় ভালো। ওয়েলকাম টু ডালমিয়া আইল্যান্ড। কামরাঙ্গেশ্বরের উইন্ডমিল। খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে সবকিছু রেডি করে গাড়ির কাছে চলে আসলাম ব্যাগ বক্সা নিয়ে। আমরা আজ নতুন একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, আপনাদেরকে দেখাবো সেখানে যাইতে গেলে কি কি করতে হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এইগুলাই। দূরের রাস্তায় তোমার চেক টেক করে দেওয়া যায় ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি, আর একটা নতুন জায়গায় ঘুরতে যাব অনেক বেশি এক্সাইটেডও আছি। শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা যেখানে যাচ্ছি আজ, সেখানে যেতে গেলে কয়েক ঘন্টা সময় লাগে। আমরা কিন্তু আজ অনেক সকালবেলা উঠছি ঘুম থেকে, আজানেরও আগে। সূর্যটা এখনো ওঠে নাই, রাস্তার লাইটগুলো এখনো জ্বলছে। তারপর চলে আসলাম আমরা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। দূরের রাস্তায় যাইতে গেলে অবশ্যই ট্যাঙ্কিটা ফুল করে নিয়ে যাওয়াই ভালো। উপরে সাইনবোর্ড দেখে বুঝতেই পাচ্ছেন আমরা কোন দিকে আসছি। আমরা আসছি আজ রোয়াইস আল দানা সিটি, যাব আমরা আজ ডেলমা আইল্যান্ডে। দেখতেই পাচ্ছেন সাইনবোর্ড দেখে, এখানে দুইটা আইল্যান্ড আছে, একটা হচ্ছে ডেলমা আইল্যান্ড, একটা হচ্ছে সারবানিয়াস আইল্যান্ড। দুইটা আইল্যান্ডে যেতে গেলে আপনাকে অবশ্যই ফেরিতে করে যেতে হবে এবং ফেরির টাইমিংটা হচ্ছে সকাল 10:15। দূর থেকে যে জায়গাটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দান্না সিটি। এবং সারাদিনে কিন্তু একটা ফেরি থাকে শুধুমাত্র আইল্যান্ডগুলোতে যাওয়ার জন্য। এরপর আমরা চলে আসলাম ফেরি টার্মিনালে, কিন্তু এখানে আসার পর জানতে পারলাম এই টার্মিনাল দিয়ে আমাদের গাড়ি যাইতে পারবে না, আমাদেরকে যাওয়ার জন্য যাইতে হয়েছে অন্য একটা টার্মিনালে। আমরা প্রথমে রং জায়গায় চলে গিয়েছিলাম, যে বড় বড় জাহাজ দেখা যাচ্ছিল ওই জায়গায় দিয়ে কিন্তু ফেরি যায় না। এখন আমরা যেখানে যাচ্ছি দুইটা আইল্যান্ডেই কিন্তু এইখান দিয়ে যেতে হয়। উপরে সাইনবোর্ডটা দেখে বুঝতেই পাচ্ছেন ফেরি টার্মিনাল জাবেল আল দানা। তো এইখানে আসতে হবে আপনাকে ফেরিতে উঠতে গেলে। আমরা একদম এক্স্যাক্ট টাইমে চলে আসছি ফেরি টার্মিনালে। আমাদের একটা গাড়ি বুকিং ছিল, তো আর একটা গাড়ি এখানে কোথায় রাখা যায় সেটা নিয়ে কথা বলছে আয়শার পাপা সিকিউরিটির সাথে। চিন্তার কোনো বিষয় নেই, এখানে কিন্তু গাড়ি রাখার ব্যবস্থা আছে। এখানে রেখে আপনি চাইলে গাড়ি ছাড়াও যেতে পারেন, গাড়ি নিয়েও যেতে পারেন। গাড়ি নিয়ে যেতে গেলে তো আপনাকে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে। বুকিং করে রাখলে আসলে ভালো হয়, বুকিং না করে আসলে হয়তো বা অনেক প্যারা হবে। অনেক সময় ফেরি বুকিং হয়ে যায় 100%, সেক্ষেত্রে তো আপনাকে ব্যাক চলে যেতে হবে, এর জন্য বুকিং রাখাটাই ভালো। এখন আসি ফেরির খরচটা কেমন পড়বে গাড়ির জন্য এবং যাত্রীদের জন্য। প্রত্যেকটা গাড়ির জন্য 100 দিরহাম করে দিতে হবে, আর পার পার্সন 12 বছরের উপরে হইলে 20 দিরহাম করে দিতে হবে। এরপর আমাদের ফেরিটা চলতে শুরু করলো, আর আমরা অনেক বেশি এক্সাইটেড, বাচ্চারা অনেক খুশি। তারপর আমরা উপরের তলায় চলে আসলাম। উপরের তলা থেকে আপনাদেরকে এখন ভিউটা দেখাচ্ছি, এত সুন্দর ভিউ। দূর থেকে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, ওই আইল্যান্ডটাই কিন্তু সারবানিয়াস আইল্যান্ড। আর ডেলমা আইল্যান্ডে যাইতে গেলে কিন্তু 2 ঘন্টা টাইম লাগে। আমরা একদম কাছাকাছি চলে আসছি ডেলমা আইল্যান্ডের, তো আরেকটু পরেই নোঙ্গর ফেলবে কিনারায়। আর এদিকে আনাজ তো ধুমসে খেলা করছে, এখানে কিন্তু খেলার ব্যবস্থাও আছে বাচ্চাদের জন্য। এরপর আমরা গাড়ির কাছে চলে আসলাম, কারণ আমাদের গাড়িটা বের করতে হবে, একে একে সবগুলো গাড়ি বের হয়ে যাবে, এজন্য এখন আমাদেরকে গাড়িতে উঠতে হবে। ওয়েলকাম টু ডালমিয়া আইল্যান্ড। দেখতে পাচ্ছেন ফেরি থেকে একটা একটা করে গাড়ি নেমে যাচ্ছে। শুধু গাড়ি না, গাড়ির সাথে কিন্তু প্যাসেঞ্জারও নেমে যাচ্ছে, বালিশ কাঁথা কম্বল এগুলা নিয়ে। পুরা বাংলাদেশের ফ্লেভার পাচ্ছি। বাংলাদেশের ফেরিঘাটগুলোতে কিন্তু এরকম অবস্থা হয়। এখন কিন্তু আমরা ডেলমা আইল্যান্ডে দেখি, কিন্তু মনেই হচ্ছে না যে এটা একটা আইল্যান্ড। মানে এত সুন্দর করে গোছানো সবকিছু। এখানে স্কুল আছে 3টা, একটা হসপিটাল প্লাস সুপার মার্কেট সহ মার্কেট টার্কেট সবকিছুই আছে কিন্তু। তারপর আমরা চলে আসলাম খাবার খেতে। এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, আর এই রেস্টুরেন্টটা কিন্তু এখানে একটা মাত্রই শপিং মল আছে, সেখানেই অবস্থিত। তো এখানে কিন্তু বাংলা খাবার থেকে শুরু করে অ্যারাবিক, পাকিস্তানি, ইন্ডিয়ান সব ধরনের খাবারই পাওয়া যায় মোটামুটি, আলহামদুলিল্লাহ। আমরা সারাদিন না খেয়ে থাকার পর একদম বাংলা খাবার খেতে বসে গেছি। ডাল, আলু ভর্তা, তারপর গরুর মাংস,
মাছ চচ্চড়ি, মানে কাসকি মাছের চচ্চড়ি। এত ভালো লাগছিল খাবারগুলো খেয়ে, আমরা তো পেট ভরে খাইছি, প্লাস বাচ্চারাও কিন্তু মজা করে খেয়েছে। আর এখানকার ডালটা কিন্তু অনেক ভালো। আয়শা, নাভিয়া, রাধিয়া এরা তো খুব পছন্দ করছে এই ডালটা। আমরা অনেকবার এখান থেকে ডাল ভাত নিয়ে ওদেরকে খাওয়ানো হয়েছে, এত পছন্দ করছে ওরা। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখানকার মার্কেটটা দেখার জন্য। এখানে এসে দেখি যে এখানে একটা সুপার মার্কেট আছে, সেটা হচ্ছে কোঅপ। তাছাড়া এই মার্কেটটাতে আছে অফিস, তারপর ব্যাংক, কাপড়ের দোকান টোকান সহ বেশ ভালোই সুব্যবস্থা আছে। এরপর আপনাদেরকে দেখাবো এখানকার বাড়ি ঘরদোরগুলো ঠিক কেমন। এখানে কিন্তু এরকম ভিলা অনেক আছে। এই ভিলাগুলো অ্যারাবিকের ভিলা হতে পারে, কিংবা এখানে এই ভিলাগুলো বানিয়ে তারপর ভাড়া দিচ্ছে। এরপর আমরা চলে আসলাম আমাদের বাসায়, আমরা যেখানে থাকবো। বাসার সামনে এত সুন্দর গার্ডেনিং করছে, গার্ডেনটা দেখে তো আমার খুবই ভালো লাগছে। বন্ধুরা দেখুন কামরঙ্গেশ্বরের উইন্ডমিল। এই উইন্ডমিলগুলো কিন্তু আমি প্রথমবার দেখলাম, দেখে আমি তো খুব খুশি হয়ে গেছি, এত সুন্দর দেখতে। আর যে হুইলগুলো সবসময় ঘুরতেই আসে দেখে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমরা যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে এখানকার ম্যানগ্রোভ। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আমাদের দেশের সুন্দরবনটা দেখা আমার হয় নাই, সেই সৌভাগ্য আসলে আমার হয় নাই। আলহামদুলিল্লাহ বিদেশে আসার পর বিদেশের ম্যানগ্রোভগুলো দেখার সৌভাগ্য হয়েছে। পুরো বিকালটা আমরা ঘোরাঘুরি করলাম সমুদ্রের চারপাশে, তারপর আমরা চলে আসলাম চা খাওয়ার। এখানে এসে অদ্ভুত একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, দোকানের সামনে সবাই বসে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে আর গল্প করছে। এত ভালো লাগছে, একদম গ্রামের এই ফিলিংসটা পাওয়া যায়। সন্ধ্যার সময় সবাই একসাথে বসে দোকানের সামনে গল্প করে আর চা খায়, এই ফিলিংসটা ঠিক এখানে পাওয়া যাচ্ছে। তারপর আমরা চা নিলাম, চা নিয়ে গাড়ির মধ্যে বসে খেলাম। চাটা কিন্তু হেভি ছিল। রাতের আয়োজন ছিল আমাদের বারবিকিউ খাওয়ার। তো ম্যারিনেটগুলো আমরা সব বাসা থেকেই করে নিয়ে গিয়েছিলাম, আয়শার পাপা নিজেই করছিল, এবং এত সুন্দর হয়েছিল ম্যারিনেটটা, খেতেও এজন্য অনেক বেশি মজা হয়েছিল। সেই আমাদের বারবিকিউর আয়োজনে ছিল চিকেন আর ফিশটা বাচ্চাদের জন্য নিয়ে আসলাম, বাচ্চারা খায় নাই এখনো। আর আমি আর আমার আইশু হাতে মেহেদি লাগিয়েছি। কেমন হয়েছে দেখতে? সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।